কম্পিউটার। ওকে, রেকর্ডিং ইন প্রোগ্রেস। চলেন তাহলে যতটুকু আমরা পড়লাম সেটাকে আবার একটু রিপিট করে দিই খুব অল্প কথায়। আমি শুরুতে বলেছি যে আজকে আমরা ধ্বনি পরিবর্তন করছি। বাংলা লেকচার 6 ধ্বনি পরিবর্তন মানে বলেছি উচ্চারণের পরিবর্তন, এবং এটা কখনোই অর্থের পরিবর্তন হবে না। এটা কি থাকবে? উচ্চারণের পরিবর্তনই থাকবে। মানে ধ্বনি পরিবর্তন মানে বুঝাবো যে একটা শব্দ আমি বললাম যে আহ লাভ, লাভটা আমার বাড়ি মানিকগঞ্জে, মানিকগঞ্জের দিকে চলে গেলে হয়ে যায় সেটা ফাল। তাহলে লাভ থেকে হয়ে গেছে ফাল। মূলত কি হয়েছে? ধ্বনির পরিবর্তন হয়েছে, বাট অ্যাকচুয়ালি উচ্চারণটার পরিবর্তন হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ধ্বনি পরিবর্তন হলে কি অর্থের পরিবর্তন হবে? আনসার ইজ নো। অর্থের পরিবর্তন কখনো হবে না। এরপরে বলেছি যে ধ্বনি পরিবর্তন দুই ভাগে বিভক্ত, একটা হলো স্বরধ্বনির পরিবর্তন, আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তারপর আমরা শুরু করছি স্বরধ্বনির প্রথম প্রকারভেদ, স্বরাগম। ওকে, স্বরাগম মানে বলেছি স্বরযোগ আগম, আগম মানে আসা, মানে স্বরধ্বনি আসা। এই স্বরাগমকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগটা আমরা এখন পড়ছি। প্রথম ভাগটার নাম আমরা দিয়েছি আদি স্বরাগম। আদি শব্দের অর্থ হলো প্রথম, তাহলে প্রথমে আমরা যেটা করছি সেটা আদি স্বরাগম। একটা শব্দ ছিল স্কুল। এই স্কুল থেকে উচ্চারণে মুখে মুখে চেঞ্জ হয়ে হয়ে গেছে স্কুল। এখন অনেকে প্রশ্ন করেন ধ্বনি পরিবর্তনে যে ভাইয়া, উচ্চারণ পরিবর্তন হইলেও বানান তো পরিবর্তন হয় না। আমরা এখানে বানানের আলাপ করছি, আমরা ধ্বনির উচ্চারণের পরিবর্তন করছি। মানে মূল শব্দটা ছিল স্কুল, স্কুল থেকে হয়ে গেছে স্কুল। তাহলে একটা অতিরিক্ত রস্য ই এসেছে। এই রস্য ইটা কি? একটা স্বরধ্বনি। স্বরধ্বনিটা কোথায় এসেছে? শুরুতে এসেছে, এজন্য তার নাম হলো আদি স্বর। একই রকম আরেকটা শব্দ বলি, শব্দটা ছিল স্তাবল, মুখে মুখে হয়ে গেছে আস্তাবল। তাহলে দেখেন একটা স্বরধ্বনি অতিরিক্ত আসছে। আর সবসময় মনে রাখবেন, ধ্বনি পরিবর্তনের ডান পাশে যেটা থাকবে, দেখেন দুইটা শব্দ আমি লিখেছি, ডান পাশে যেটা থাকবে, ডান পাশে যেটা থাকবে সেটা মিন করবে যে সেটা পরিবর্তিত রূপ। আর পরিবর্তিত হয়েছে থেকে, এটা থেকে। তার মানে এটা থেকে এটাই পরিবর্তিত হয়েছে, এইটা আমরা বুঝাই, এভাবে লিখি। তাহলে প্রথমটা পরিবর্তিত রূপ না, পরিবর্তিত রূপ হলো পরেরটা। তাহলে আমরা ধ্বনি পরিবর্তন খুঁজতে যাব কোন জায়গায়? এই জায়গায়, সেকেন্ডটাতে আমরা ধ্বনি পরিবর্তন খুঁজতে যাব। তাহলে আমরা আদি স্বরাগম দেখলাম। আদি স্বরাগমের পর এখন আমাদের 2 নম্বর অন্ত স্বরাগম। অন্ত বানানোর একটা জফলা আছে, মনে রাখ। তাহলে অন্ত স্বরাগম, আদি স্বরাগমে করলাম যে শব্দের শুরুতে একটা স্বরধ্বনি আসবে। আর অন্ত স্বরাগমে কি হবে? শব্দের একদম শেষে, অন্ত শব্দের অর্থ হলো শেষ, শব্দের একদম শেষে স্বরধ্বনি আসে। যেমন ধরেন একটা শব্দ ছিল আশ, হয়ে গেছে আশা। মানে না, আশ তো কখনো শুনি নাই, এই আশটা শুনছি, পাটের আশ, তাই না? সোনালী আশ, সোনালী আশের দেশ, তাই তো? এখন আমি বলছি ভাইয়া স্লাইডটা আবার দেখেন, এসএস নিয়ে নি, নেন, দেখাইলাম। ওকে ডান, চলেন। অন্ত স্বরগম, অন্ত শব্দ অর্থ শেষ। আমি বললাম একটা শব্দ আশ। ওকে, একটা আশ আমি জানি চন্দ্রবিন্দু আছে, এটা হলো ফাইবার। ওকে, আর যে আশটা এখানে বলেছি, আমরা একটা প্রবাদ বাক্য বলি না যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ? এই আশটা হলো আশা। এই আশ শব্দের সাথে আমি একটা আ যুক্ত করেছি। আবার ধরেন একটা শব্দ হলো, মূল শব্দ হলো দিশ, সেখান থেকে হয়ে গেছে দিশা। কারণ আপনি বলতে পারেন ভাইয়া আমরা তো দিশাটাই ব্যবহার করি, কিন্তু আসলে দিশ শব্দ থেকে দিশাটা আসছে। আচ্ছা চলেন, এই দুইটা যদি আপনি না বুঝেন আরেকটা দেখাই। শব্দটা ছিল বেঞ্চ, হয়ে গেছে বেঞ্চি। ওকে, এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো বললেন মাত্র অন্তঃস্বরগম মানে লাস্টে, মানে স্বরধ্বনি আসবে সবার শেষে, কিন্তু এখানে তো স্বরধ্বনি আসছে মাঝখানে। একটা জিনিস মনে রাখবেন, যেটা ধ্বনি পরিবর্তনে আপনাদেরকে সবচেয়ে বেশি কনফিউজ করবে, সবচেয়ে বেশি সাফার করবে, যে বাংলায় কার আগে বসে, আগে বসে কিন্তু উচ্চারিত হয় পরে। দেখেন তো, আমি এখানে যে রস্য ইটা লিখেছি, রস্য ই কার দিয়েছি, রস্য ই কারটা আগে আছে, কিন্তু আমি এটাকে একটু ভাঙি, একটু উচ্চারণ করি। আমি বললাম বেঞ্চ, তার সাথে আমি যুক্ত করেছি ই, তাহলে বেঞ্চ যোগ ই। তাই এখানে দেখেন তো, ইটা সবার শেষে আছে না? কিন্তু এটাকে বেঞ্চ ই, বেঞ্চিটাকে আমরা
যখন কার দিয়ে লিখি তখন কারটা সামনে চলে আসে। তো কি বললাম, আরেকবার বলতেছি, যে বাংলা ভাষায় কার আগে বসে কিন্তু উচ্চারিত হয় পরে, যেটাই বসবে। যেমন ধরেন আপনার কাছে মনে হইলো যে এ কার, আমি বললাম দেশ, দেশ নামে একটা শব্দ। এবার দেশে যখন আমি বলতেছি তখন এ কারটা সামনে আছে, কিন্তু আসলে কি আমরা এ কারটা সবার শুরুতে উচ্চারণ করছি? সবার শুরুতে উচ্চারণ করলে হয়তো এ দশ, এ দোষকে আমরা উচ্চারণ করি না। তাহলে দেখেন সিকোয়েন্সটা কি, দেশকে আমরা ভাঙলে পরে হয় দ, তারপরে হয় অ, তারপরে হয় স। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের এখানকার জিনিস না, আমরা একটু কেটে দিই, এটা দেই। আমাদের এখানকার জিনিস হলো বেঞ্চি। ওকে, তাহলে আমরা বেঞ্চিতে চলে আসি। তাহলে বেঞ্চ যোগ ই শব্দের শেষে আমরা একটা অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত করেছি, বা অতিরিক্ত স্বরধ্বনি উচ্চারণে চলে আসছে, যে কারণে সেটাকে আমরা বলতেছি অন্তঃস্বরাগম। তারপরে টপিক আছে যেটা কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, সেটার নাম হলো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরেক নাম হলো বিপ্রকর্ষ, যেই নামে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, এইভাবে কোশ্চেন আসে। এটার আরেকটা নাম হলো স্বরভক্তি। ঠিক আছে, তাহলে মধ্য স্বরাগমের দুইটা নাম আমরা পেয়েছি, মধ্য স্বরাগম, স্বরভক্তি আর বিপ্রকর্ষ। ওকে, লিখেন। শব্দের মাঝে, শব্দের মাঝে যদি স্বরধ্বনি আসে, যেমন ধরেন একটা শব্দ আমি লিখলাম রাত, হয়ে গেল রাইট। আমি বললাম কাত হও, কিন্তু আমার বন্ধু বলল কাইত হ, তাহলে রাত হয়ে গেল রাইট, কাত হয়ে গেল কাই। একটু তাকান ভালোভাবে, ঠিক মাঝখানে কি হয়েছে, মাঝখানে একটা স্বরধ্বনি আসছে, তাই তো? যদি মাঝখানে কোনো স্বরধ্বনি আসে সেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। একদম সিম্পলিফিকেশন মধ্য স্বরাগমের এটাই। কিন্তু মধ্য স্বরাগমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা না। মধ্য স্বরাগমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো যুক্ত বর্ণ ভেঙে গেলে তার মাঝে স্বরধ্বনি আসলে, মানে যুক্ত বর্ণ ভেঙে গিয়ে যদি মাঝখানে স্বরধ্বনি আসে। যেমন একটা শব্দ আমি লিখলাম ফিল্ম। ওকে, ফিল্ম, তা ফিল্মের মধ্যে যুক্ত বর্ণটা কি? লয় হসন্ত ম, তাই তো? এবার আমি একটা শব্দ লিখলাম ফিলিম। তাকান কি পার্থক্য হইলো, এখানে যুক্ত বর্ণটা ছিল লয় ম, কিন্তু যুক্ত বর্ণ ভেঙে গেছে, ভেঙে মাঝখানে একটা রস্ব ই আসছে। ওকে ভাইয়া, কেমনে আলাদা করব, একটা টেকনিক দেখাই দিচ্ছি। ধরেন আমি লিখলাম রত্ন, রত্ন থেকে রতন। এবার এই দুইটার মধ্যে যা যা মিল আছে সেগুলোকে আমরা বাদ দিব। তাহলে মিল আছে কি, র আর র, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, মিল আছে বাট পরিবর্তন হয় না। তাহলে এই রটাকে আমি বাদ দিলাম, বাকি রইল কে, তয় ন। এই তয় নকে যদি আমরা ভাঙি, নিচে দিতে হবে হস, তারপরে ন, রাইট, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে তয়ের নিচে হর্ষ দিয়েছি, তারপরে ন দিচ্ছি। এখন তয়ের নিচে হর্ষ দেওয়া মানে কি? তয়ের নিচে হর্ষ দেওয়া মানে এখানে তয়ের সাথে কোনো স্বরধ্বনি নাই। যদি কোনো ব্যঞ্জন ধ্বনির নিচে, কোনো ব্যঞ্জন ধ্বনির নিচে হসন্ত চিহ্ন দেওয়া থাকে, তাহলে তার মানে হলো সেই ব্যঞ্জন ধ্বনির সাথে কোনো স্বরধ্বনি যুক্ত নাই। দেখেন, আপনি উচ্চারণ করে দেখেন, আমি বললাম র নো, তাহলে নয়ের সাথে একটা অ উচ্চারিত হইলেও তয়ের সাথে কোনো অ বা কোনো স্বরধ্বনি যুক্ত হচ্ছে না। কিন্তু এখানে বাকি রয়ে গেছে আমাদের তন। তন মানে ত যোগ অ যোগ ন, রাইট। দেখেন, আমি যখন এখানে তটা লিখেছিলাম, এই তটার সাথে দিয়েছিলাম হসন্ত, কেন? কারণ তার সাথে কোনো স্বরধ্বনি ছিল না। কিন্তু এখানে যে তটা আমি বলছি সেটার নিচে আমি কোনো হসন্ত দিইনি, বরঞ্চ তারপর আমি একটা স্বরধ্বনি দিয়েছি। কি হবে? উচ্চারণে রতন, রতন, ত যোগ অ যোগ ন, রতন। তাহলে তয়ের সাথে অ উচ্চারিত হচ্ছে, তয়ের সাথে যদি অ উচ্চারিত হয়, এই অটা কোথায় আসছে? শব্দের মাঝখানে আসছে না? যেহেতু শব্দের মাঝখানে আসছে, এই জন্য এটার নাম মধ্য স্বরাগম অথবা বিপ্রকর্ষ।
বুঝতে পারছি? মধ্য স্বরগমটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, এখান থেকে প্রায় প্রায় কিন্তু প্রশ্ন চলে আসে। মধ্য স্বরগম থেকে আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরেন আমি লিখলাম গ্রাম, হয়ে গেছে গেরাম। আবার ধরেন আমি লিখলাম ভ্রু, হয়ে গেছে ভুরু। আপনারা বলতে পারেন যে স্যার কেমনে হইলো, চলো একটু ভেঙে দিই। সব সময় মনে রাখবেন ধ্বনি পরিবর্তন আইডেন্টিফাই করার সময় কোনটা কার পরে আছে সেটা অনুযায়ী একটু ভেঙে নিতে হবে। যেমন ভ যোগ র যোগ উ, এটাকে ভাঙছি, আর এটাকে ভাঙি ভ যোগ উ যোগ র যোগ উ। তাকান দেখি এই ভ আর র এর মাঝখানে, ভ আর র এর মাঝখানে একটা রস্ব উ আসছে, তাহলে মাঝখানে যেহেতু একটা স্বরধ্বনি আসছে সেই জন্য সেটা মধ্য স্বর, মানে মধ্য স্বরাগম। চলেন আরেকটা উদাহরণ দিই। আমাদের আপনাদের এখন আজকে যেই জায়গা থেকে ক্লাস নিচ্ছি সেটার নাম হলো ফার্ম গেট। এখন যদি আপনি বাসে আসতে যান, দেখবেন বাসের হেল্পার ডাকতেছে এ ফার্ম গেট, ফার্ম গেট। দেখেন কি হলো, এই ফার্ম গেট হয়ে গেছে ফার্ম গেট। তাহলে আমি শুরুতেই বলেছিলাম যতটুকু কোনো পরিবর্তন হয় নাই ততটুকু নিয়ে আমরা মাথা ঘামাবো না। দেখেন এখানে গেট, গেট কোনো চেঞ্জ হয় নাই, বাদ, বাদ। দেখেন এখানে ফয়কারে ফা, ফয়কারে ফা কোনো চেঞ্জ হয় নাই, বাদ, কোনো চেঞ্জ হয় নাই, বাদ। কি হয়েছে এখানে, প্রথমে ছিল র, র এর পরে ম, কিন্তু র এর সাথে আমরা দিয়েছি হসন্ত। কেন হসন্ত? কারণ আমি যখন ফার্ম বলছি তখন র এর সাথে আমি কোনো স্বরধ্বনি উচ্চারণ করছি না। এবার চলেন এতটুকুকে ভাঙি, এতটুকু ভাঙলে হয় র যোগ আ যোগ ম, রাইট? এখানে কোনো স্বরে আ ছিল না, কিন্তু এতটুকুর মধ্যে একটা স্বরে আ আসছে, আর স্বরে আটা আসছে মাঝখানে, যেহেতু মাঝখানে আসছে এই জন্য এটার নাম মধ্য স্বরাগম। বুঝতে পারছি? চলেন আমরা এবার এটার পরের টপিকে যাই। এখন একটা তো বললাম স্বরাগম, এই স্বরাগমের ঠিক অপোজিট জিনিস হলো স্বরলোপ। ওকে, স্বরলোপ, স্বরলোপের আরেক নাম হলো, আরেক নাম হলো সম্প্রকর্ষ। লিখেন খাতায়, প্রবলেম হচ্ছে আমি লিখে দিই। আরেক নাম হলো সম্প্রকর্ষ। এইটা নিয়ে একটা কনফিউশন হয়। কি কনফিউশন স্যার? যে আমরা মধ্য স্বরাগমকে শুধুমাত্র বলেছিলাম বিপ্রকর্ষ, সকল স্বরাগমকে কিন্তু বিপ্রকর্ষ করিনি। কিন্তু এইখানে যে আমরা স্বরলোপ করতেছি এই স্বরলোপের আরেক নাম হলো সম্প্রকর্ষ। তো দয়া করে সম্প্রকর্ষ আর বিপ্রকর্ষ এই দুইটাকে বিপরীত ভাইবেন না। হ্যাঁ, এটা এক সেন্সে বিপরীত, কিন্তু সামগ্রিক বাস্তবতায় বা সমগ্র অংশে এটা দুইটা বিপরীত হতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা বিপ্রকর্ষ দিয়ে শুধুমাত্র স্বরাগমের তিনটার মধ্যে একটাকে বুঝাইতেছি, আর সম্প্রকর্ষ দিয়ে আমরা পুরো স্বরলোপকে বুঝাইতেছি। এবার খাতায় লিখেন, স্বরলোপ হলো স্বরাগমের বিপরীত। স্বরাগমের বিপরীত, স্বরলোপ কি? স্বরাগমের বিপরীত। তাহলে স্বরাগম যদি তিন প্রকার হয়, আমাদের স্বরলোপ হবে তিন প্রকার। যেমন আমি এক নম্বরে লিখলাম আদি স্বরলোপ। ভাইয়া বুঝলাম না, আপনি স্বরাগমের সময় তো তাই লিখেছিলেন। মাত্রই তো বললাম যে আমরা যে স্বরাগম করেছি সেই স্বরাগমের একদম হুবহু বিপরীত জিনিস হলো স্বরলোপ। স্বরাগমে কি হয়েছে? স্বরধ্বনি এসেছে, আর স্বরলোপে কি হবে? স্বরধ্বনি চলে যাবে। আদি স্বরলোপ যদি শুরুর থেকে কোনো স্বরধ্বনি চলে যায়, যেমন আস্তাবল থেকে হয়েছে স্তাবল। এবার আপনি বলতে পারেন যে ভাইয়া আস্তাবল তো মূল শব্দ না, আস্তাবলের মূল শব্দ হলো স্তাবল, তাহলে এটা কেমনে দেখাইলাম? দেখেন একটু চিন্তা করে, যে কেউ কেউ আছেন যারা কিনা আস্তাবল বলেন, কেউ কেউ আছেন যারা শুদ্ধটা জানেন তারা স্তাবল বলেন, কেউ কেউ আছেন যারা স্কুল বলেন, আর কেউ কেউ আছেন যারা স্কুল বলেন। এবার কারো স্কুল শুনে বা কারো আস্তাবল শুনে যদি কেউ স্তাবল বলে, তাহলে তো ধ্বনি পরিবর্তন হইল। হ্যাঁ, সে শুদ্ধ করেছে, পরিবর্তিত থেকে বিকৃত থেকে সে শুদ্ধ বানিয়েছে, এটাও তো পরিবর্তন, তাই না? যে কারণে আমরা দেখেন একই উদাহরণ দিয়ে শেষ করছি। তাহলে আস্তাবল হয়ে গেছে স্তাবল, কি বাদ গেল? স্বরে আ।
স্বরেয়া কোথায় ছিল? শুরুতে। যেহেতু শুরুতে ছিল এই কারণে তার নাম হলো আদি। যেহেতু স্বরধ্বনি লোপ পেয়েছে এই কারণে তার নাম হবে স্বরলোপ। ওকে, এইবার আছে আমাদের 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম সেম, একদম অন্ত স্বরলোপ। আমাদের অন্ত স্বরাগমের বিপরীত জিনিস অন্ত স্বরলোপ, মানে শেষ থেকে যদি কোনো কিছু লোপ পায়। যেমন আমি বললাম বেঞ্চি হয়ে গেল বেঞ্চ। কনফিউশন দূর করার জন্য আবারও বলতেছি, এইখানে এই কার চিহ্নটা সেটা বর্ণের আগে নাই, বর্ণের পরে আছে। ওকে, পরে আছে, যেহেতু পরে আছে পর থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি, লাস্টটা থেকে লোপ পেয়েছে, এই কারণে এটা হয়ে যাবে অন্ত স্বরলোপের উদাহরণ। এবার আমাদের যে মধ্য স্বরলোপ আছে, মধ্য স্বরলোপে তেমন কোনো ঝামেলাই নাই। মধ্য স্বরাগমের তুলনায় এটা অনেক সহজ। যেমন আমি একটা শব্দ লিখলাম রাই, আর আমার বন্ধু বলল সেটাকে রা। আমি একটা শব্দ বললাম কাই, আমার বন্ধু বলল সেটাকে কাই। আমি বললাম একটা শব্দ গেলাস, আমার বন্ধু বলল গ্লাস। কি বললো? গ্লাস। বুঝতে পারছি? এবার একটা ছোট্ট শর্টকাট নেয়, যদি ধ্বনি পরিবর্তিত হয়ে হয়ে যুক্ত বর্ণ হয়, যদি ধ্বনি পরিবর্তিত হয়ে যুক্ত বর্ণ হয় তাহলে মধ্য স্বরলোপ। বুঝতে পারছি? মানে এমন নিয়ম যে পরিবর্তিত হয়ে যুক্ত বর্ণ হয়ে যাবে। তাহলে দেখেন আমরা স্বরলোপটা করলাম, আবার একটু দেখে নেই। স্বরলোপের আরেকটা হলো সম্প্রকর্ষ। স্বরলোপ জিনিসটা কি? স্বরাগমের বিপরীত জিনিস। যেহেতু আমরা স্বরাগমকে 3 প্রকার হিসেবে ভাগ করেছি, ঠিক একইভাবে স্বরলোপও 3 প্রকার। কি কি? আদি, অন্ত, মধ্য। যদি শব্দের প্রথম থেকে কোনো একটা স্বরধ্বনি লোপ পায় তাহলে সেটাকে বলবো আদি স্বরলোপ, যদি শেষ থেকে লোপ পায় তাহলে বলবো অন্ত স্বরলোপ, আর যদি মাঝখান থেকে লোপ পায় তাহলে আমরা বলবো মধ্য স্বরলোপ। চলেন এবার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কয়টা স্টার দিব আমি নিজেও জানি না। ওকে, সেগুলোকে আমরা বলি অপিনিহিতি। অপিনিহিতি লিখেন খাতায়, অপিনিহিতি। শব্দের পরের হ্রস্ব ই বা হ্রস্ব ও শব্দের পরের হ্রস্ব ই বা হ্রস্ব ও যদি আগে উচ্চারিত হয়, টেনশন নেওয়ার কিছু নাই, বুঝাই দিচ্ছি, একদম সহজ জিনিস। কি বলছি? শব্দের পরেরটা যদি আগে আসে। যেমন আমি একটা শব্দ বললাম রাতি, রাতি যদি ভাঙি তাহলে কি হবে? হবে র যোগ আ যোগ ত যোগ ই। কেন? কারণ কার সামনে বসে উচ্চারিত হয় পরে। এই যে এটা হইলো আমাদের রস্বইকার, তার অবস্থান। তাহলে কোথায় সবার অবস্থান? সবার শেষে, তাই না? আমাদের রস্বইয়ের অবস্থান একদম শেষে। এবার আমাদের নিয়ম হলো রস্বইটা আগে চলে আসে। আমি রাতিকে বানাই দিলাম, রাতিকে বানাই দিলাম রাই। বুঝতে পারছি? দেখেন লাস্টের রস্বই ছিল, সেই রস্বইটা সামনে চলে আসছে। আবার ধরেন আরেকটা উদাহরণ দেই, লিখেন চারি থেকে হয়েছে চাই, সাধু থেকে হয়েছে সাউথ, সাধু থেকে হয়েছে সাউথ। কিভাবে হইলো? চলেন একটু ভাঙি। চা চা মিল আছে, দরকার নাই। র রস্বই, আর এখানে ই রস্বই। নিয়মটা একটু মনে করাই দেই। যদি শব্দের পরের রস্বই বা রস্ব উ, কি কি? সকল স্বরধ্বনি না, রস্ব ই বা রস্ব উ যদি পেছন থেকে সামনে আসে, সাইড চেঞ্জ করে, সামনে থেকে পেছনে না, যদি পেছন থেকে সামনে আসে তাহলে সেটাকে আমরা অপিনিহিতি বলবো। বুঝতে পারছি? দেখেন এখানে সাধু ধয়ের পরে রস্ব ছিল, এবার মুখে মুখে চেঞ্জ হয়ে গেছে সাউদ।
তাহলে পরের রস্য আগে চলে গেছে। এবার উপনিহিতের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো মানে এই নিয়মের মধ্যে আরেকটা পার্ট আছে, এক্সটেনশন। যুক্ত বর্ণের সাথে অন্তস্থ জ বা অন্তস্থ জ ফলা, জ বা জ ফলা থাকলে তার আগে, ভাইয়া এটা তো মধ্য স্বরাগম হয়, একটু বোঝাই। দেখেন, আমি এই কনফিউশনটা ক্লিয়ার করব। দেখেন, আপনি যেটা বলছেন যে মধ্য স্বরাগম হয়, সবসময় মাথায় রাখবেন স্বরাগম হলো আউট অফ নোহোয়্যার চলে আসে। কি বলেছি? আউট অফ নোহোয়্যার, মানে সেটা শব্দে ছিলই না। যে প্রশ্ন করেছিলেন তিনি একটু তাকান, যে আমরা যখন, হ্যাঁ তিশা একটু দেখেন, তিশা আমরা যখন মধ্য স্বরাগম করছিলাম, আমরা যখন অন্ত স্বরাগম করছিলাম, আদি স্বরাগম করছিলাম, আস্তাবল কি বলে ইস্তাবল হয়ে গেল আস্তাবল, একটা স্বরে আ আসলো, সেই স্বরে আটা কিন্তু স্বরধ্বনি মানে কি বলে শব্দের মধ্যে ছিল না। স্বরধ্বনিটা স্বরাগমের সময় কখনো শব্দের মধ্যে থাকবে না, মানে কাইন্ড অফ আসমান থেকে নাজিল হবে। বাট যখন অপিনিহিতি বলবো, অপিনিহিতিতে মাথায় রাখবেন যে আমাদের যেই স্বরধ্বনিটা চেঞ্জ হচ্ছে সেটা শব্দের মধ্যেই থাকবে, শুধুমাত্র তার সাইড চেঞ্জ করবে। রস্যই রস্যু পেছন থেকে সামনে আসবে। এই দেখেন, রাতি, ই ই ছিল সবার শেষে, হয়ে গেল রাই। তো শব্দের মধ্যে অলরেডি এই ইটা ছিল, সেই ইটা সামনে চলে আসছে। তাহলে পরের ইটা আগে চলে আসা, পরের উটা আগে চলে আসাই হলো অপিনিহিত। পার্থক্য বুঝছি? ঈশা, আই হোপ বুঝতে পারছেন যে আমরা যখন বলবো, আমরা যখন কি জানি বলে, আমরা যখন আহ কোন একটা শব্দে আউট অফ নোওয়্যার কোন একটা স্বরধ্বনি চলে আসবে বা কাইন্ড অফ নাজিল হবে, সেটাকে আমরা বলবো স্বরাগম। সেটা মাঝখানে বসলে মধ্য স্বরাগম, প্রথমে বসলে আদি স্বরাগম, শেষে বসলে অন্ত স্বরাগম। কিন্তু শব্দের মাঝখানেই একটা বা শেষে একটা রস্যই বা রস্য আছে, সেটা সামনে আসছে, তখন সেটাকে বলবো অপিনিহিতি। চলেন, অপিনিহিতির একটা এক্সটেনশন পার্ট বলতেছিলাম, যে যুক্ত বর্ণের সাথে অন্তস্থ জ বা জফলা থাকলে তার আগে কি বসে। তার আগে যদি শুধুমাত্র রস্যই, একটু আগে বললাম রস্যই রস্য, সেটা যে কারো ক্ষেত্রে হতে পারে, কিন্তু যদি যুক্ত বর্ণ থাকে আর যুক্ত বর্ণের সাথে জফলা বা অন্তস্থ জ থাকে, এটার মানে সামনে আউট অফ নোওয়্যার যদি রস্যই আসে, জিনিসটা বুঝছেন? একটু কনফিউজিং, একটু সামান্য একটু কনসেন্ট্রেশন দেন, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন যে আমি মধ্য স্বরাগমে বলেছি যে মধ্য স্বরাগমে যুক্ত বর্ণ ভেঙে যাবে, তাদের মাঝখানে স্বরধ্বনি আসবে, অথবা যদি যুক্ত বর্ণ না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে আসমান থেকে আল্লাহর মানে রহমতের মতো নাজিল হয়ে যাবে স্বরধ্বনি, যে কোনো জায়গা থেকে। বাট অপিনিহিতে আইসা বললাম, অপিনিহিতের প্রথম নিয়মে প্রথম পার্টে বললাম যে শব্দের মধ্যে একটা রস্যই অথবা রস্যও থাকবে, যেটা পেছন থেকে সামনে আসবে, পরের থেকে আগে আসবে। যেমন সাধু, সাধু থেকে হয়ে গেছে সাউ। যেমন রাত, রাতি থেকে হয়ে গেছে রাই, পরের এটা আগে চলে আসছে। এবার এটার এক্সটেনশনে বলতেছি, এইবার কন্ডিশন হলো যুক্ত বর্ণ থাকতে হবে, ওকে। এবং সেই যুক্ত বর্ণের সামনে যদি আউট অফ নোওয়্যার যে কোনো জায়গা থেকে একটা রস্যই চলে আসে, তবে এখানে আরেকটা কন্ডিশন আছে যে যুক্ত বর্ণের সাথে অন্তস্থ জ বা জফলা যুক্ত থাকতে হবে। তাহলে আরেকটু কারেক্ট করে বলতেছি যে কোন একটা যুক্ত বর্ণ যার সাথে অন্তস্থ জ বা জফলা যুক্ত আছে, এইটার সামনে যদি কখনো রস্য ই চলে আসে, শুধুমাত্র রস্য ই, সেটাকে আমরা অপিনিহিতি বলবো। একটু তাকান, আমি উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছি। ধরেন আমি বললাম একটা শব্দ হলো বাদ্য, দেখেন দেখি যুক্ত বর্ণ কোনটা, যুক্ত বর্ণ এইটা। এবার যুক্ত বর্ণের সাথে কি জফলা আছে? জি স্যার আছে, এই যে জফলা আছে। এই বাদ্য যদি হয়ে যায় বাদ্য, তাহলে সেটা অপিনিহিতি। মানে জফলাটা চেঞ্জ হয় নাই, জফলা ভাঙে নাই, জফলার সাথে সরি কি বলে যুক্ত বর্ণ ভাঙে নাই, যুক্ত বর্ণের সাথে জফলা আছে, সেই জফলা যুক্ত বর্ণের আগে আমরা দেখলাম একটা স্বরধ্বনি, একটাই স্বরধ্বনি যেটা হলো রস্যই, সেটা আছে, তো যে কারণে সেটাকে আমরা বলবো অপিনিহিতি। যেমন আরো একটা উদাহরণ দেই, ধরেন আমি বললাম মধ্য, হয়ে গেল মধ্য, মধ্য কি হয়ে গেল? মধ্য হইল। আবার ধরেন আমি বললাম বাক্য, হয়ে গেল বাক্য। আমি বললাম একটা শব্দ সত্য, হয়ে গেল সত্য। তাকান, সবগুলোর ক্ষেত্রে কি হয়েছে?
যেটা যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ শেষে আছে জফলা, এই যুক্ত বর্ণ জফলা যুক্ত যুক্ত বর্ণ, তার সামনে আউট অফ নোওয়্যার একটা রস্য ই আসছে, রস্য ই আসছে, রস্য ই আসছে, রস্য ই আসছে, যে কারণে সেটাকে আমরা উপনিহিত বলতেছি। ক্লিয়ার? তো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন যে কোথাও যদি অন্তস্থ জয়ের সামনে রস্য ই আসে তাহলে কিন্তু সেটা উপনিহিত হবে। আরেকটা ইউনিক উদাহরণ দিই, যেমন দেখুন আমি এখানে যে কয়টা উদাহরণ দিছি সেই কয়টাই হইলো জফলা। একটা অন্তস্থ জয়ের উদাহরণ দিই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সাউথ ইন্ডিয়ান সিনেমার ভক্ত। সাউথ ইন্ডিয়ান সিনেমার নায়কের নাম অধিকাংশ সময় হয় সূর্য, কিন্তু ডাব করার পর সেই নামটা হয়ে যায় সুরিয়া, তাই না? সুরিয়া। এবার দেখেন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যদি অন্তস্থ জ বা অন্তস্থ বা জফলাযুক্ত যুক্ত বর্ণের সামনে যদি আউট অফ নোওয়্যার কোন রস্য ই আসে, তখন দেখে আমি একটু ভাঙি। ওকে, এই শুটা হয়েছে বানানের কারণে, তো এই ঝামেলাটা নাই, যেহেতু উচ্চারণের পার্থক্য হচ্ছে না আমরা এতটুকুকে বাদ দিচ্ছি। তাহলে র ছিল, অন্তস্থ জ ছিল, এবার এটাকে ভাঙলে হয়েছে র, তার সাথে হয়েছে রস্যই, তার সাথে হয়েছে হোয়াট এভার, যেটাই হোক। তাহলে কি দেখলাম আমরা, এই অন্তস্থ জয়ের আগে একটা রস্য ই আসছে, এই জন্য সেটাকে আমরা উপনিহিত বলতেছি। আবার ধরেন আরেকটা উদাহরণ দিই, যুবরাজ, কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং, সেই যুবরাজকে হিন্দিতে কি বলা হয়? ইউবরাজ বলা হয়। আবার ধরেন একটা নাম হলো ঐশ্বর্য, হিন্দিতে হয়ে গেছে ঐশ্বরিয়া। ওকে, ঐশ্বরিয়া, কিন্তু মূল শব্দটা কি ছিল? ঐশ্বর্য। তাহলে ঐশ্বর্য থেকে যদি ঐশ্বরিয়া হয়, যদি যুবরাজ থেকে ইউবরাজ হয়, যদি সূর্য থেকে সুরিয়া হয়, যদি যমুনা থেকে ইয়ামুনা হয়, তাহলে এগুলো কিন্তু অপিনিহিতির উদাহরণ। এই সবগুলো কি হবে? অপিনিহিতি। বুঝতে পারছি? এ কয়টা ইউনিক করাই দিলাম, আপনাদের ভবিষ্যতে লাগতে পারে। বুঝতে পারছি? তো চলেন তাহলে আমরা খুব ইন্টারেস্টিং তিনটা বেসিক সহ করে ফেললাম। এবার আমরা যাব হরসংগতিতে। হরসংগতি, খাতায় লিখেন। একটির প্রভাবে, একটির প্রভাবে অন্যটি পরিবর্তিত হলে, একটির প্রভাবে অন্যটি পরিবর্তিত হলে। ভাইয়া, জ থেকে অন্তস্থ আকার না? আচ্ছা চলেন আরেকটা জিনিস দেখাই। আমাদের পরের জিনিসটুকু ইম্পর্টেন্ট না, বাট স্টিল বলে দিই, আগেটাতে যাই। এই অন্তস্থ জ সাইলেন্ট রস্য ই এর মতো বিহেভ করে, তবে পরিবর্তনের সময় এরা ইয়া হতে পারে অথবা ইউ হতে পারে। অন্তস্থ জয়ের পরিবর্তে ইয়া আসতে পারে অথবা ইউ আসতে পারে। যেমন ধরেন আমি যখন যুবরাজ বলছি তখন আসতেছে ইউবরাজ, ইউ আসতেছে ইউ। আবার যখন ইয়ামুনা বলছি, যমুনা থেকে ইয়ামুনা, তখন আবার ইয়া চলে আসছে। ওকে, তো অন্তস্থ জটা দুই ভাবে পাল্টাইতে পারে, একটা হলো ইয়া দিয়ে আর একটা ইউ দিয়ে। বুঝতে পারছি? আশা করি কোশ্চেনের আনসার পাইছেন। চলেন, একটির প্রভাবে অন্যটি পরিবর্তিত হলে তাকে আমরা স্বরসংগতি বলি। ঠিক আছে? ওকে, স্বরসংগতিকে আমরা চার ভাগে ভাগ করছি, চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমটির নাম দিচ্ছি প্রগত স্বরসংগতি। এই প্রগতি মানে হলো প্রথমটির প্রভাবে পরেরটির পরিবর্তন। প্রথমটির প্রভাবে পরেরটির পরিবর্তন, যেমন আগে আমরা বলতাম তুলা, এখন হয়ে গেছে তুলো। আগে আমরা বলতাম মূলা, এখন হয়ে গেছে মূলো। ভাই কি তুলো মূলো কি পড়াচ্ছেন বুঝতেছি না তো, একটু তাকান। আমরা কি করছি? স্বরধ্বনির পরিবর্তন, তাই না? তো আমাদের এখন চিন্তা করতে হবে শুধুমাত্র স্বরধ্বনি নিয়ে।
এখানে শুরুতে যে তু আছে, তুটা পরিবর্তিত হয় নাই, তাহলে পরিবর্তিত হইলো কে? এখানে আছে লা, এখানে আছে লো, তাহলে এটা পরিবর্তিত হয়েছে। কমন সেন্স। প্রথমে যেটা পরিবর্তিত হয় নাই সেটা শেষে কি আছে? রস্য উ, তার মানে রস্য উ আছে, তাই তো? এই রস্যটা কি চেঞ্জ করেছে? এই রস্যটা এখানকার যে আটা আছে এই আটাকে ও বানাই দিছে। কিভাবে বুঝলাম ভাইয়া? যদি নিজে পরিবর্তিত হইতো, নিজে প্রভাবিত হইতো, তাইলে তো বুঝতেই পারতাম, কিন্তু যেহেতু সে পরিবর্তিত হয় নাই, যেহেতু সে নিজের জায়গায় অটুট আছে, তাহলে আমরা মেনে নিচ্ছি সে পরেরটাকে পরিবর্তিত করে দিছে। যেমন এখানে তু সেম আছে, তু সেম আছে, তু এর পরে আছে লা, মানে লা মানে এখানে আছে স্বরধ্বনি আ, আটাকে বানাই দিছে ও। তাহলে দেখেন প্রথমটা ঠিক আছে, প্রথমটা প্রভাবিত করেছে পরেরটাকে, এই জন্য এটার নাম হলো প্রগত স্বরসঙ্গী। ক্লিয়ার? প্রথমটা পরিবর্তিত করে দিয়েছে পরেরটাকে। পরের স্লাইডে যাবো, স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, তাহলে দেখেন প্রগত স্বরসঙ্গতি যদি সেটা হয়, তাহলে পরাগত স্বরসঙ্গতি কি হবে? প্রগত স্বরসঙ্গতিতে ছিল প্রথমটির প্রভাবে পরের, তাহলে পরাগতিত হবে পরেরটির প্রভাবে, পরেরটির প্রভাবে আগেরটি লিখেন, প্রথমটি না লিখে আগেরটির পরিবর্তন। তাহলে আগেরটার থেকে একটুখানি ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? আমরা ওইটার ক্ষেত্রে বলছিলাম যে প্রথমটির প্রভাবে পরেরটি পরিবর্তিত হবে, কিন্তু যখন আমি পরাগততে আসলাম তখন বলতেছি পরেরটির প্রভাবে আগেরটা। যেমন ধরেন আমরা একটা শব্দ লিখলাম দেশি, হয়ে গেল দিশি। আমরা লিখলাম টাকা, হয়ে গেল টেকা। আমরা লিখলাম শিকা, হয়ে গেল, আচ্ছা শিকাটা দরকার নেই, শিকাটা দরকার নেই, তাকান। তাহলে দেশি থেকে দিশি হয়েছে, তাকান দেখি কোনটা পাল্টায় নাই? তালব্যস্বয় রস্যি, তালব্যস্বয় রস্যি, তাহলে পরেরটা পাল্টায় নাই। এবার এটার দিকে তাকাই, এখানে ছিল এ, এখানে চলে আসছে রস্য ই, তাহলে পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ, পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ। বুঝতে পারছি? যদি পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হয়ে যায় সেটার নাম আমরা দিব পরাগত। একদম সহজ জিনিস, সিম্পল জিনিস, জাস্ট মাথায় রাখেন। টাকা টেকা, আমাকে দেখতে হবে পরিবর্তন হয়েছে কোথায়। পরিবর্তন হয়েছে কোথায়? এই জায়গাটাতে পরিবর্তন হয়েছে। টা হয়ে গেছে টে, এখানে ছিল আ, এখানে হয়ে গেছে এ। তাহলে আমার পরিবর্তন হয় নাই এই পরের আটা, পরের আটা পরিবর্তন হয়। তাহলে পরের আ চেঞ্জ করে দিয়েছে কাকে? প্রথমটাকে। এটা আমাদের নিয়ম পরাগত। পরেরটির প্রভাবে আগেরটি পরিবর্তিত হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা পরাগত কি বলে প্রগত শিখলাম, পরাগত শিখলাম। এবার আমরা করব মধ্যগত স্বরসঙ্গতি। লিখেন। আপনারা সামনে থাকলে হয়তো প্রশ্ন করতাম যে এবার বলেন দেখি, প্রগত যদি প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা চেঞ্জ হয়, পরাগত যদি পরেরটার প্রভাবে প্রথমটা চেঞ্জ হয়, তাহলে মধ্যগত স্বরসঙ্গতি কি হবে? মধ্যগত স্বরসঙ্গতি হবে যে দুই পাশে দুইটার পরিবর্তন মানে প্রভাবে মাঝখানেটা চেঞ্জ। যেমন শব্দটা ছিল জিলাপি, হয়ে গেছে জিলেপি, অথবা জিলিপি। শব্দটা ছিল হিসাবি, এখন হয়ে গেছে হিসেবি, অথবা হিসিবি। তাকান দেখি, জি জি সেম আছে, পি পি সেম আছে, মাঝখানে এই আটা হয়ে গেছে এ। প্রথমটা লাস্টেরটা ঠিক আছে, প্রথমটা লাস্টেরটা ঠিক আছে, মাঝখানের আ হয়ে গেছে এ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রথমটা আর শেষেরটার প্রভাবে যদি মাঝখানেটা চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলি মধ্যগত স্বরসঙ্গতি। তাহলে আবার রিপিট করছি, তিনটা জিনিস আমরা পড়ছি। একটা পড়ছি হলো প্রগত, প্রগততে কি হয়? প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ। একটা হলো পরাগত, পরাগততে কি হয়? পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ। মধ্যগততে কি হয়? প্রথম আর শেষেরটার প্রভাবে মাঝখানেটা চেঞ্জ। এইবার লাস্ট ওয়ান করবো, যেহেতু আমি বলেছিলাম স্বরসঙ্গতি চার প্রকার। লাস্ট ওয়ানটা হলো, এটার নাম আমরা দিয়েছি অন্যন্য স্বরসঙ্গতি। অন্যন্য,
এটা কিন্তু অন্যান্য না, অন্যান্য বানান কিন্তু এমন, এটা কিন্তু না, একটা এক্সট্রা একার আছে। ওকে, আচ্ছা। এই অন্যান্য মানে কি? এই অন্যান্য মানে হইলো, ভাইয়া প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হয় নাই, পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয় নাই, প্রথম এবং শেষেরটার প্রভাবে মাঝখানেরটা পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে দুইজন দুইজনরাই করছে। মানে তুমি একটু চেঞ্জ হও, আমি একটু চেঞ্জ হই, ব্যাপারটা এমন। দেখেন, একটা শব্দ হলো, একটা শব্দ হলো মোজা। দাঁড়ান, একটু ইস্যু হচ্ছে। হ্যাঁ, একটা শব্দ হলো মোজা, সেই মোজা থেকে চেঞ্জ হয়ে হয়ে গেছে মুজো। এবার আপনি ভাবতে পারেন যে ভাইয়া কেমনে হইলো, কেমনে হইলো, এটা অনন্য মানে স্বরসঙ্গতি। দেখেন, প্রথমটাতে ছিল ও, আর এখানে পরিবর্তিত হয়ে হয়ে গেছে রস্যম। দ্বিতীয়টাতে ছিল আ, এখানে চেঞ্জ হয়ে হয়ে গেছে ও। তার মানে এরা একজন আরেকজনকে চেঞ্জ করেছেন। সবসময় মনে রাখবেন, অন্যান্য দিয়ে যে কোনো জিনিস থাকবে, তার মানে সেখানে সবকিছু চেঞ্জ, সবকিছু সবকিছু পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোজা থেকে মুজো হয়েছে। একটু আপনাদেরকে মনে করাই দিয়ে, আমি এখন পর্যন্ত কি কি পড়িয়েছি। আমি পড়িয়েছি স্বরাগম, আমি পড়িয়েছি স্বরলোপ, আমি পড়িয়েছি অপিনিহিতি, আমি পড়িয়েছি মাত্র পড়াইলাম যেটা স্বরসঙ্গত। এই চারটাতেই স্বরধ্বনি নিয়ে আলাপ ছিল। আপনারা বুঝতেই পারছেন তাহলে এটা কি স্বরধ্বনির পরিবর্তনের নিয়ম, তাই তো? কমন সেন্স, স্বরধ্বনির পরিবর্তন। এবার আমরা একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের নিয়ম করাবো। ওকে, লিখেন, সেটার নাম হবে সমীভবন। সমীভবন, সমীভবনের ব্র্যাকেটে লিখে রাখেন যুক্ত বর্ণ থাকবে। মানে এই সমীভবনের আলাপ কি? এই সমীভবনের আলাপ মানেই হলো যুক্ত ব্যঞ্জন। আমরা যেমন মাত্রই স্বরসঙ্গতি করলাম, যে প্রথম ধ্বনির পরিবর্তে, প্রথম স্বরধ্বনির পরিবর্তে যদি দ্বিতীয় স্বরধ্বনি চেঞ্জ হয়, তাই তো? তাহলে শব্দের মধ্যে ধ্বনির অবস্থান আমরা চেক করছি। কিন্তু সমীভবনে যে যুক্ত বর্ণটা আছে, যুক্ত বর্ণ যদি দুইটা থাকে বর্ণ, তাহলে দুইটা, যদি তিনটা থেকে তিনটা, এদের মাঝখানে যদি সাইড চেঞ্জ করে, এদের মাঝখানে যদি একটা আরেকটাকে প্রভাবিত করে, তখন সেটাকে আমরা সমীভবন বলবো। একটু উদাহরণ দেই, তার আগে একটা ছোট্ট শর্টকাট লিখে, যে দুটি বর্ণ মিলে, দুটি বর্ণ মিলে একটি বর্ণের দ্বিত্ব হয়। তার মানে দুটি বর্ণ মিলে একটি বর্ণ ডাবল হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, সমীভবনকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করছি, তবে আমরা এখানে পড়বো তিন প্রকার। ক্যামেরা লেন্সটা একটু নাড়া দেন, লাইভ হচ্ছে এর জন্য। ঠিক আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে ওই যে ছেড়ে দেয় তো অডিও। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখেন, সমীভবনকে আমরা তিন প্রকারে পড়বো। প্রথমটাতে পড়বো প্রগত সমীভবন। লিখেন, প্রগত সমীভবন। এখন মাত্রই আমরা দেখলাম যে প্রগত স্বরসঙ্গতি মানে হলো প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা চেঞ্জ। তাহলে প্রগত সমীভবন কি হবে? প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ। এইবার মনে রাখতে হবে, আমি মাত্রই বললাম যে সমীভবন আলাপ হবে শুধুমাত্র যুক্ত ব্যঞ্জনের মধ্যে, শব্দের আর কোথাও না। যেখানে যুক্ত বর্ণটা আছে ঠিক সেই জায়গার মধ্যে আলাপ হবে। তাহলে প্রথমটা চেঞ্জ করবে পরেরটাকে। যেমন ধরেন, আমি একটা লিখলাম, শব্দ লিখলাম পদ্ম। এই পদ্মের উচ্চারণ হওয়ার কথা ছিল পদ্ম, রাইট? দয়ের সাথে ম যুক্ত হয়েছে, আমরা তো পদ্ম উচ্চারণ করি, মটা উচ্চারিত হয় না, ঠিক আছে ফাইন। বাট বানান অনুযায়ী এটার উচ্চারণ হওয়ার কথা ছিল পদ্ম, কিন্তু সেই পদ্মটাকে আমরা বানাই দিলাম পদ্ম। তাহলে ভাই এখানে সমীভবন কেমন হয়েছে বুঝান, তাকান। কি বলেছিলাম? যুক্ত ব্যঞ্জন বাদে বাকি যা কিছু আছে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দুনিয়ার সবকিছু থাক, কোনো কিছু দেখবো না, আমরা দেখবো যুক্ত ব্যঞ্জনকে। এখানে যুক্ত ব্যঞ্জন ছিল দ যোগ ম, রাইট? এবার সেটা হয়ে গেছে দ যোগ দ। একটু তাকায় দেখে বলেন দেখি ভাইয়া, যে কোনটা পাল্টায় নাই, চেঞ্জ হয় নাই কোনটা? দ। তাহলে দ চেঞ্জ হয় নাই। দ এর পরে ছিল ম, ম হয়ে গেছে দ।
তার মানে এই প্রথম দটা বা প্রথম বর্ণটা পরের বর্ণকে চেঞ্জ করেছে। লিখেন, প্রথম বর্ণ পরের বর্ণকে পরিবর্তন করে। কোথায়? প্রগত সমীভবনে। ক্লিয়ার? এবার চলেন 2 নম্বরে যাই আমরা। 2 নম্বরে আছে পরাগত পরাগত সমীভবন। তাহলে পরাগত মানে আমরা অলরেডি আমাদের মনে পড়ে গেছে, এত বোঝানোর কিছু নাই, তাই না? পরাগত মানে পরেরটা এবার আগেরটাকে চেঞ্জ করবে, রাইট? লিখেন যে পরের বর্ণ আগের বর্ণকে পরিবর্তিত করবে। যেমন ধরেন আমি লিখলাম, লিখেন একটা শব্দ গল্প, হয়ে গেল গপ্প। তাহলে একটু ভাঙি চলেন। আমি যখন গল্প বলছি তখন ছিল লয় যোগ প, আর গপ্প যখন বলছি তখন হয়ে গেছে প যোগ প। তাহলে চেঞ্জ হয় নাই কোনটা? প। চেঞ্জ করেছে কাকে? এই লটাকে, তাই তো? তাহলে দেখেন চেঞ্জ হয় নাই পরেরটা, তাহলে পরেরটা আগেরটাকে চেঞ্জ করে দিল, এই জন্য এটার নাম হলো পরাগত সমীভবন। ক্লিয়ার? আচ্ছা, এবার সমীভবনে কোনো মধ্যগত নাই। সমীভবনে যে জিনিসটা আছে সেটা হলো অন্যন্য। ওকে, লিখেন অন্যন্য সমীভবন। তাহলে অন্যন্য সমীভবন মানে আমরা জানি যে কোনো কিছু মানবে না, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। একটা শব্দ লিখলাম সত্য, সত্য হয়ে গেছে স্বচ্ছ। ওকে, সত্য কি হয়ে গেছে? স্বচ্ছ হয়ে গেছে, স্বচ্ছ। এবার ত জ ফলা, এখানে দুইটা যুক্ত ব্যঞ্জন আছে, একটা ত আর একটা অন্তস্থ জ। এই ত আর অন্তস্থ জ দুইটাই প্রভাবিত হয়ে চেঞ্জ হয়ে গেছে, দুজন দুজনকে চেঞ্জ করছে, চেঞ্জ করে তারপর হয়ে গেছে স্বচ্ছ। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া সত্য কিভাবে স্বচ্ছ হইলো, এটা তো জীবনে শুনি নাই কা। আপনি যদি আগার পুরান ঢাকায় যান, যাই দেখবেন কি সাচ্চা কথা, সাচ্চা, সাচ্চা মানে সত্য। তাই স্বচ্ছ থেকেই সাচ্চা আসছে। তাহলে সত্য শব্দটা পরিবর্তিত হয়ে গেছে স্বচ্ছ বা সাচ্চা। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে সত্য থেকে স্বচ্ছ চলে আসলো, দুইটাই চেঞ্জ হয়ে গেছে, এই জন্য সেটার নাম হবে অন্যন্য সমীকরণ। স্ক্রিনশট নেওয়ার হলে নেন। ওকে, এবার চলেন আমরা পরেরটাতে যাই। এরপরে আমরা পড়বো ধ্বনি বিপর্যয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ধ্বনি বিপর্যয়। ওকে, ধ্বনি বিপর্যয় মানে হলো সন্নিহিত বা পাশাপাশি দুইটা বর্ণ, কি বলেছি? সন্নিহিত বা পাশাপাশি ব্যঞ্জন স্থান পরিবর্তন করবে। এখন এটার মানে কি? মানে হলো ধরেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার জায়গা, এবার আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আমার বন্ধু মন্টু। এবার আমি বললাম মন্টু তুই আমার জায়গায় আয়, আর আমি চলে গেলাম মন্টুর জায়গায়, মানে পাশাপাশি থাকতে হবে। ঠিক আছে? এই পাশাপাশি যদি এক্সচেঞ্জ হয়, তারা যদি স্থান পরিবর্তন করে, যেমন আমি লিখলাম রিক্সা, হয়ে গেল রিস্কা। তাকান কি হয়েছে, কটা ছিল আগে, শটা ছিল পরে। এবার শটা আসছে আগে, কটা চলে গেছে পরে। আমি লিখলাম লাফ, হয়ে গেল ফাল। তাহলে আগে ল ছিল, পরে ফ ছিল, এবার তারা সাইড চেঞ্জ করেছে। আবার ধরেন আরেকটা শব্দ লিখি, ছিল শব্দটা পিশাচ, হয়ে গেছে পিচাস। তাকান, স্ক্রিনশট নেন।
রিক্সা থেকে হয়েছে রিস্কা, লাখ থেকে হয়েছে ফাল, আর পিশাচ থেকে হয়েছে পিচাস। ওকে, তারা জায়গা চেঞ্জ করেছে। এবার ধ্বনি বিপর্যয়ের পরে আমরা করব বিষমীভবন। ধ্বনি বিপর্যয়ের পরে আসবে বিষমীভবন। বিষমীভবন হলো যদি দুইটা সমবর্ণ থাকে শব্দে, দুটি সমবর্ণ, এই সমবর্ণ মানে কি একই বর্ণ, একই বর্ণ থাকলে একটি পরিবর্তিত হবে। দুটি সমবর্ণ থাকলে পরে একটি পরিবর্তিত হবে। কিভাবে হবে? যেমন আমি একটা শব্দ লিখলাম শরীর। দেখেন তো এখানে সমবর্ণ কোথায় আছে? একই বর্ণ, র র, রাইট? এবার শরীরটাকে আমি চেঞ্জ করে বানাই দিলাম শরীর। তাহলে দুইটা র ছিল, একটা র চেঞ্জ করে ল বানাই দিছি, একটা র চেঞ্জ হয়ে ল হয়ে গেছে। তাহলে দুইটা সমবর্ণের, দুইটা একই বর্ণের একটা চেঞ্জ হয়ে যাওয়া। যদি একটা চেঞ্জ হয়ে যায় তখন আমরা তাকে বলি বিষমীভবন। আরেকটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম লাঙল হয়ে গেল নাঙল। ভাইয়া বুঝলাম না, এখানে তো দুইটা পাশাপাশি ছিল, আমি কিন্তু এখানে সন্নিহিত বলি নাই। পাশাপাশির কোনো দরকার নাই, শব্দের যে কোনো জায়গায় থাকলেই হবে। যেমন এখানে ছিল ল, এখানে ছিল ল, পরের লটা ঠিক থাকলেও এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে দুইটা সমবর্ণের একটা চেঞ্জ। ওকে, দুইটা সমবর্ণের একটা যদি চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলি বিষমীভবন। এবার বিষমীভবনের সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ কোনটা? একটু আমি এখান থেকে মুছে দিয়ে তারপর লিখতে চাই। মর্মর থেকে পাল্টে হয়ে গেছে মার্বেল। এইটা বিষমীভবনের সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ, সবচেয়ে বেশি বার আসছে। এবার আপনিও ভাবতেছেন যে স্যার, কই মর্মর আর কই ছোটবেলায় ওই যে খেলতে দেখতাম বাচ্চাদেরকে মার্বেল, দুইটা কিভাবে সেম হইল? মূলত মার্বেল শব্দটা দিয়ে আসলে পাথর বোঝায়, পাথর, খুব দামি পাথর, তাজমহল যেটা দিয়ে বানানো হয়েছিল। তো সেই মার্বেলের আদি নাম কিন্তু, বা যেখান থেকে নামটা আসছে সেটার নাম কিন্তু মর্মরই ছিল, মুখে মুখে চেঞ্জ হয়েছে। এবার আপনি তাহলে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কিভাবে তাহলে বিষমীভবন হয়? এখানে সমবর্ণ কই আছে, এখানে কেমনি কি হয়েছে? তাকান, আমি ভাঙলাম ম, তারপরে পেলাম র। উচ্চারণ করেন মর মর, তাহলে র, আবার আসবে ম, আবার আসবে র, সেখান থেকে হয়ে গেছে ম, র, ব, ল। এবার আপনি বলতে পারেন যে ভাইয়া ওখানে আ ছিল, ওখানে এ ছিল। একটু চিন্তা করে দেখেন দেখি, আমি কি লিখেছি বিষমীভবনে? বর্ণের কথা লিখেছি, ব্যঞ্জনের কথা বলেছি। তার মানে এখানে স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে না, এখানে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হচ্ছে। যখন আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের আলাপ করতেছি তখন আর স্বরধ্বনির আলাপটা আনবো না। দেখেন, তাহলে মর্মরের মধ্যে সমবর্ণ কয়টা আছে? আপনি বলতে পারেন ভাই দুইটা, না চারটা আছে। যেমন দেখেন, ম ম সমবর্ণ, র র সমবর্ণ। এবার যখন চেঞ্জ হইলো তখন একটা ম সেম আছে, কিন্তু পরের মটা হয়ে গেছে ব। আবার একটা র, একটা র ঠিকই আছে, সরি, এই একটা র ঠিকই আছে, কিন্তু পরের রটাকে আমরা বানাই দিলাম। তাহলে মর্মর থেকে মার্বেল একমাত্র শব্দ যেখানে দুইবার বিষমীভবন হয়েছে। বুঝতে পারছি? এই টাইপের কোশ্চেন আসতে পারে, নিচের কোন শব্দে দুইবার বিষমীভবনের নিয়মে ধ্বনি পরিবর্তিত হয়েছে, বা দুইবার বিষমীভবন হয়েছে, তখন আনসার হবে মর্মর থেকে মার্বেল। ভীষণ ইম্পর্টেন্ট। চলো, এইবার বিষমীভবনের পর আমরা করব ব্যঞ্জন বিকৃতি। লিখেন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি জিনিসটা কি? আমরা তো বিষমীভবনে বললাম যে দুইটা সমবর্ণের একটা চেঞ্জ হবে, কিন্তু ব্যঞ্জন বর্ণে, ব্যঞ্জন বিকৃতিতে যে কোনো একটা চেঞ্জ হবে, যে কোনো একটি
পরিবর্তিত হবে যে কোনো একটি, সেটাকে আমরা ব্যঞ্জন বিকৃতি বলছি। ব্যঞ্জন বিকৃতির আরেক নাম হলো ব্যঞ্জন বিকার। মাথায় রেখেন, ব্যঞ্জন বিকার। ধরেন আমি একটা শব্দ লিখলাম ধোপা, এবার সেটার নাম হয়ে গেছে ধোবা। তাহলে ধোপা হয়ে গেছে ধোবা। আবার ধরেন আমি বললাম একটা শব্দ পাগল, হয়ে গেছে হাগল। তাই না? নোয়াখালীর দিকে মানুষ বলে না, ঘটনা নোয়াখালী হয়তো চিটাগাংয়ের দিকেও মানুষ বলে, তো পাগল হয়ে গেছে হাগল। এবার তাকান, এখানে না কোনো সমবর্ণ আছে না কোনো কিছু আছে, যেগুলো আমরা আগে পড়ে আসছি। র্যান্ডম একটা ব্যঞ্জন বর্ণ চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ব্যঞ্জন বর্ণ চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে আমরা বলবো ব্যঞ্জন বিকার বা ব্যঞ্জন বিকৃতি। ওকে, যেমন আরেকটা উইয়ার্ড জিনিস বলি, মূল শব্দটা ছিল ফুচকা, দেশে কিছু জায়গায় সেটা হয়ে গেছে পুচকা। আবার ধরেন মূল শব্দটা ছিল ধাইমা, হয়ে গেছে এবার দাইমা। ওকে, অথবা ভাইস ভার্সা, দুইটাই হতে পারে। তাহলে দেখেন এখানে একটা বর্ণ হলো ধ, সেই ধটা চেঞ্জ হয়ে দ হয়েছে। এখানে একটা বর্ণ ছিল ফ, ফ চেঞ্জ হয়ে প হয়েছে। তাহলে একটা বর্ণ, যদি একটা বর্ণ পাল্টে যায়, একটা বর্ণ চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা ব্যঞ্জন বিকৃতি বলবো। চলেন এবার আমরা পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টটাকে আমরা বলবো ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি। ওকে, লিখেন একই উচ্চারণের, একই উচ্চারণের হুবহু দুটি পাশাপাশি বর্ণের, দুটি পাশাপাশি বর্ণের একটি বাদ গেলে বা লোপ পেলে, মানে কি বলছি, একই উচ্চারণের হুবহু একই দুইটা বর্ণ যদি তারা লোপ পায়, যদি তারা বাদ যায়, যেমন ধরেন আমি বললাম বড় দাদা, কি হয়ে গেল বরদা। আমি বললাম ছোট দিদি, কি হয়ে গেল ছোট্টি। বুঝতে পারছি? তাহলে দেখেন এখানে এই যে আমি বললাম দাদা, দুইটা একই বর্ণ একই উচ্চারণ হুবহু সেম, তার মাঝখানে একটাকে বাদ দিয়ে দিয়েছি। আবার এখানে আছে দিদি, দুইটা একই জিনিস একই রকমের, তার মাঝখানে একটাকে বাদ দিয়ে দিছি। বুঝতে পারছি? তাহলে এখান থেকে একটা বাদ দিলাম, হয়ে গেল বর্দা, এখান থেকে একটা বাদ দিলাম, হয়ে গেল ছোট। যদি একই রকমের হুবহু দেখতে একই উচ্চারণের দুইটা বর্ণের একটাকে বাদ দেই, একটা যদি লোপ পেয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন চ্যুতি। এবার আমরা করব আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটার নাম হলো অন্তর্হতি। অন্তর্হতি বা ব্যঞ্জন লোপ। অন্তর্হতি ব্যঞ্জন লোপ, মাত্র যেটা পড়াইলাম ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতিতে বলছিলাম যে পাশাপাশি দুইটা থাকবে, একই উচ্চারণের হবে, তার থেকে একটা বাদ। কিন্তু এখন বলতেছি র্যান্ডম যে কোনো জায়গা থেকে একটা হাওয়া হয়ে যাবে, পাল্টে যাবে। যেমন আমি বললাম ফাল্গুন, হয়ে গেল ফাগুন। এখানে একটা ল ছিল, সেই লটা এখানে আর নাই। রাইট? আমি বললাম আলোক, হয়ে গেল আলো। একটা ক ছিল, ক আর নাই। আবার ধরেন আরো কিছু উদাহরণ দিই, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, ফলাহার, হয়ে গেছে ফলার, কয়কার হাব্বা। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বার আসছে এই নিয়ম থেকে। আলাহিদা, হয়ে গেছে আলাদা, মূল শব্দ ছিল আলাহিদা, আলাহিদা থেকে আলাদা আসছে, তাহলে হিটা বাদ গেল, এখানে হাটা বাদ গেল। বুঝতে পারছি? ক্লিয়ার? আই গেস কারো কোনো কোশ্চেন এইখান থেকে অন্তত থাকার কথা না, ভীষণ ইম্পর্টেন্ট। স্টিল যদি কোশ্চেন থাকে আমাকে বলেন, কোশ্চেন যদি স্টিল থাকে তাহলে প্লিজ আমাকে বলেন। ওকে, আচ্ছা। এবার ছোট্ট একটা টপিক আছে, একদম ছোট্ট টপিক, সেটার নাম হলো
অসমীকরণ লিখেন, অসমীকরণ। আমরা ছোটবেলায় সমীকরণের অঙ্ক করেছি, তাই না? সমীকরণের অঙ্ক মানে হলো দুই পাশ সমান, এটা প্রমাণ করতে হয় অথবা এমন ভাবে কিছু করতে হয় যেন দুই পাশ সমান হয়, সেটাই সমীকরণের নিয়ম, তাই না? মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমরা শব্দের মাঝে শব্দের মাঝে ধ্বনি আসে মাঝে মাঝে। এখন সেটাকে আপনি মধ্য স্বরগম বলতে পারবেন না, রিজনটা বলি। এগুলো অধিকাংশ ক্ষেত্রে বিরক্ত শব্দের ক্ষেত্রে হয়। অসমীকরণ মানেই হলো বিরক্তি শব্দ, হাতে লিখে রাখেন। বিরক্তি কিভাবে? শব্দ ছিল টপ টপ, দেখেন দুইটা একই জিনিস বলছি না? যদি একই জিনিস বলি, যদি দুইটা পার্ট করি, টপ আর টপ আলাদা করি, তাহলে এই দুইটা কি সমান না, সমীকরণ না? সেটাকে আমি বানাই ফেললাম মুখের ভাষায় টপাটপ। যেমন আমি বললাম, মন্টু টপাটপ 10টা মিষ্টি খেয়ে ফেলল। ওকে, যদি এমন করি যে যে মাঝখানে একটা সমীকরণের মাঝখানে একটা অসমান কিছু দিয়ে দিই, তখন সেটা হয়ে যায় অসমীকরণ। আরেকটা জিনিস জিনিস আছে যেটার নাম হলো ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব, মাঝে মাঝে কথার টানে আমরা কিছু জিনিসকে একদম চেঞ্জ করে দিই। হ্যাঁ, একদম পাল্টে দিয়ে একদম বলা যায়। যেমন ধরেন, শব্দটা ছিল পাকা, হয়ে গেছে পাক্কা। শব্দটা ছিল একেবারে, আমরা বানাই দিছি একেবারে। বুঝতে পারছি? তো যদি কখনো আমরা যদি দ্বিত্ব করে দিই, একটা বর্ণকে ডাবল করে দিছি, ডাবল করে দিলেই দ্বিত্ব হয়ে যাবে। একেবারে কটাকে ডাবল করে দিছি উচ্চারণের জন্য। মাঝে মাঝে এমন হয় যে আমরা কথার টানে দ্বিত্ব করে দিয়েছি, যদি দ্বিত্ব করে দিই তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন দ্বিত্ব। এবার আমাদের ধ্বনি পরিবর্তনের লাস্ট টপিক, যেখান থেকে প্রায় প্রায় প্রশ্ন আসে। ওকে, এটা হলো অভিশ্রুতি। অনেক কঠিন করে বোঝানো যায়, এত কঠিন করার দরকার নাই। আপনারা জাস্ট মনে রাখবেন, ইয়া যুক্ত শব্দ ছোট হয়ে গেলে অথবা সাধু থেকে চলিত হলে, যেমন আমি বললাম একটা শব্দ চলিয়া হয়ে গেল চলে, আমি লিখলাম বলিয়া হয়ে গেল বলে, তাহলে ইয়া যুক্ত শব্দ ছোট হয়ে গেছে, সাধু থেকে চলিততে আসছে। যদি সাধু থেকে চলিতে আসে তখন সেটাকে আমরা বলি অভিশ্রুতি। ক্লিয়ার? চলেন স্ক্রিনশট নিয়ে শেষ হলে আমরা আমাদের দিনের লাস্ট টপিকে চলে যাব। সেই লাস্ট টপিক হলো উপসর্গ। উপসর্গ, এই উপসর্গকে চলেন একটু ভাঙি। কি হবে? উপ যোগ সৃজ যোগ অ, তার মানে উপসর্গ শব্দটা প্রত্যয় সাধিত। ঠিক আছে? উপসর্গ কোথায় বসে? শব্দের আগে বসে। ওকে, উপসর্গ বসে যায় শব্দের আগে। এবার লিখেন, উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। ঠিক আছে? তো এক নম্বরে আছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ। এই খাঁটি বাংলা উপসর্গ আছে আমাদের 21টি। আপনাদের যাদের মুখস্থ নাই উপসর্গ, তাদের বলে দিচ্ছি, বাংলাদেশের যে কোনো পাবলিক এক্সামে আপনি যদি উপসর্গ ভালো মতো পড়েন, কমপক্ষে 2 থেকে 3 নম্বর সব মিলায়ে কমন পাবেন। ঠিক আছে? উপসর্গ এমন একটা টপিক, এমন একটা কন্টেন্ট যেখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন কিন্তু চলে আসে। ঠিক আছে? তো উপসর্গ কিন্তু বাদ দেওয়া যাবে না, উপসর্গ খুব ভালোভাবে পড়তে হবে। আমি একটু বাংলা উপসর্গগুলো লিখে দিচ্ছি আপনাদের জন্য, বইয়ে আছে বাট স্টিল। অজ,
অঘা, অনা। আ, আর, আন, আব। ইতি, উন, কদ, পুনি, পাতি, বিভর, রাম, শশা, তুহা। দেখেন কি বলেছি, অ অঘ অজ অনা আ আর আন আব ইতি উন কত পুনি পাতি বিভর রাম শশা সুহা। এই মোট 21টি আপনাদের মুখস্থ থাকতেই হবে। থাকতেই হবে মানে থাকতেই হবে। ওকে, এবার এটার পাশে আমি তৎসম গুলো লিখে দিই। তৎসম, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। ওকে, আমি একটু বর্গের মতো করে লিখে দিই। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, উত, সু, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই পুরো জিনিসটা একদম ছোটের আগে রাখতে হবে। ওকে, প্রপর অপশমনী অনুভব নির্দুর্বি অধি উৎস পরিপতি অতি অপি অপি উপ আ। তাহলে আমাদের তৎসম উপসর্গ পেলাম 20টা, আর খাঁটি বাংলা উপসর্গ পেলাম 21টা। এবার একটু নোটিস করে দেখেন, এদের মধ্যে কিছু জিনিস মিল আছে। দেখেন তো খুঁজে পান কিনা, আমি একটু খুঁজি। আমি শুরুতে পেলাম আ পেলাম, এই পাশেও একটা আ পেলাম, এই পাশে পেলাম সু, এ পাশে পেলাম সু, এখানে পেলাম বি, এখানে পেলাম বি, এখানে পেলাম নি, এখানে পেলাম নি। ওকে, তাহলে দেখেন, আমি যখন বলতেছি যে বাংলা এবং তৎসমের কথা, তাদের মাঝখানে 4টা উপসর্গ আছে যারা কমন। আ, সু, বি, নি। এবার উপসর্গ থেকে আপনাদের এই টাইপের কোশ্চেন আসবে যে নিচের কোন শব্দটি তৎসম উপসর্গ যোগে গঠিত হয়েছে। ওকে, এখন আপনি ভাববেন যে আশুবিনি, এগুলো খাঁটি বাংলাতেও আছে, তৎসমতেও আছে। এখন বুঝবো কেমনে আমি, তাই না? আপনাদের মনে আছে কিনা, আমি আপনাদের বানানের ক্লাস নিয়েছিলাম কিনা, আই ডোন্ট রিমেম্বার, নাকি দাদাই ভাই নিয়েছিল। তৎসম শব্দ চেনার 5টা জিনিস আছে: দীর্ঘ ই, দীর্ঘ উ, মূর্ধন্য ন, মূর্ধন্য স, খণ্ড ত। এই 5টা জিনিস থাকলে পর আমরা বুঝবো সেগুলো তৎসম শব্দ। তো কখন কোন উপসর্গ কার সাথে যুক্ত হয়েছে এটা মনে রাখার উপায় হইল, সংস্কৃত শব্দের সাথে যে উপসর্গ বসছে সেটা সবসময় সংস্কৃত। যেমন ধরেন, আমি যদি বি উপসর্গ দিয়ে কোন একটা, আমি ধরেন লিখলাম বিজ্ঞান অথবা বিদ্যুৎ, বিদ্যুৎ লিখলাম। আমি যখন বিদ্যুৎ লিখতেছি তখন সেখানে একটা খণ্ডত আছে, তো খণ্ডতার কারণে আমি বুঝলাম যে দূত, এইটা হইলো গিয়ে আমাদের সংস্কৃত শব্দ। তাহলে সংস্কৃত শব্দের সাথে যুক্ত হবে সংস্কৃত উপসর্গ বি, তাহলে এখানে সংস্কৃত উপসর্গ। আমি একটা শব্দ বললাম ভুই, বিভুই, সেখানে আমি জানি ভুইটা হলো বাংলা, তাহলে সেই ক্ষেত্রে বিটা হবে আবার খাঁটি বাংলা উপসর্গ। আমি আপনাদের জন্য কিছু শব্দ লিখে দিই ছন্দ দিয়ে, সেই ছন্দগুলো দিয়ে মনে রাখলে পরে আপনি খাঁটি বাংলাগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। খাতা বের করেন, সবাই লেখা শুরু করেন। ওকে, আমি যেগুলো লিখছি সেগুলো হলো শুধুমাত্র খাঁটি বাংলার কথা, শুধুমাত্র খাঁটি বাংলা। খাঁটি বাংলা ব্র্যাকেটে লিখেন আশুবিনি, ব্র্যাকেটে কি আশুবিনি। ঠিক আছে, এবার 1 নম্বর আমরা নি দিয়ে শুরু করছি, মানে নি বাংলা বা নি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দগুলোর একটা লিস্ট, একটা ছন্দ। ওকে, লিখেন নীলাজ লোকটি, নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে
নিভাজ পেটে নিখোঁজ হলো। দেখেন আমি বলেছি নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ, নিখোঁজ। ওকে, তাহলে এইগুলো সবগুলো কি খাঁটি বাংলা শব্দ, একই সাথে খাঁটি বাংলা উপসর্গ। এগুলো শুধুমাত্র খাঁটি বাংলা নির্দেশ করছে। এবার 2 নম্বর লিখেন টু দিয়ে। ওকে, টু লিখেন। সাকিব তামিমের দিকে সুনজর দেয়ায় সুখবর শুনে তামিম সুনামের আশায় সুদিন দেখে সুকাজ সেরে ফেললো। তার কি বলেছি? সুনজর, সুখবর, সুনাম, সুদিন, সুকাজ, এগুলো কি সুবাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে এই শব্দগুলো যদি কখনো অপশনে থাকে আপনাকে বুঝতে হবে যে উপসর্গটা আছে সেই উপসর্গটাও একটা খাঁটি বাংলা উপসর্গ। 5 মিনিট, 5 মিনিট। ওকে, চলেন। তারপর এবার আমরা বাকি রইল দেখেন আ আর বি। এই আ আর বি কে আমরা একসাথে করতেছি, চলেন লিখেন। মন্টু মন্টু আকারা আকারা ও আধোয়া চাল নিয়ে আকারা ও আধোয়া চাল নিয়ে আলুনি খিচুড়ি রান্নার আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে আকাঠা ও আগাছা নিয়ে বিভুঁইয়ের পথে বিভুঁইয়ের উদ্দেশ্যে হবে, বিভুঁইয়ের উদ্দেশ্যে বিপথে হাঁটা দিল। দেখেন কি বলেছি, আমি বলেছি আকারা, আধোয়া, আলুনি, বিফল, আকাঠা, আগাছা, বিভুঁই, বিপথ। এই শব্দগুলো কি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত কিছু বাংলা শব্দ। ওকে, তাহলে আমাদের যতটুকু পড়লাম উপসর্গে তার মাঝখানে শেষে ছোট্ট একটা জিনিস বাকি রইল শুধু, সেটাতে আমি একটু যাই। এটা আমাদের আজকের দিনের লাস্ট টপিক, সেটা হলো বিদেশি উপসর্গ। আমি একটা ছোট্ট ছন্দের মতো লিখে দিচ্ছি, সেটা দিয়ে মনে রাখবেন। ওকে, আম, খাস, লা, বাজে, গড়, খয়ের,
কম কার ফি হাফ দর, আম খাসলা বাজে গড়, কম কার ফি হাফ দর, ব বে বদনাবর, ব বে বদনাবর, ফুল নিম হেড সাব হর। আমি একটু ব্রেকডাউন করে দিচ্ছি। এখানকার সবগুলো হলো আরবি, এখানকার সবগুলো হলো ফার্সি, একজন ছাড়া, একটা আছে ইম্পোস্টার। দেখেন হাফ, হাফ তো ইংলিশ, এটা সবাই জানে। ববে বদনাবর, এখানে সবাই ফার্সি। ওকে, ফুল নিম হেড সাব হর, এখানে একটু মিক্স আপ আছে। এই নিম বান্দাও ফার্সি। ওকে, ফুল ইংরেজি আমরা জানি, হেড সাব দুইটাই ইংরেজি আমরা জানি। এই হরটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, এটাকে বলা হয় হিন্দি বা উর্দু উপসর্গ। এটাকে আমরা হিন্দিও বলতে পারি, এটাকে আমরা উর্দুও বলতে পারি। অপশনে যেটা থাকবে সেটা হবে আনসার, তবে অধিকাংশ জায়গায় এটাকে হিন্দি হিসেবে ধরা হয়েছে। ক্লিয়ার? তাহলে এই হলো আজকে আমাদের টপিক। আমরা কি কি শিখলাম? ধ্বনি পরিবর্তন শিখলাম, আমরা উপসর্গ শিখলাম। বারবার বলে দিচ্ছি এই দুইটা মানে টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। তো আমার রিকোয়েস্ট থাকবে লুমিনাসের যে বাংলা বইটা আছে সেখান থেকে এই দুইটা টপিক খুব ভালোভাবে পড়ার জন্য, এবং কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য যে কি টাইপের কোশ্চেন দেয়। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি। ওকে।